হেই গাইস, জানি না তোমরা কেমন আছো, কিন্তু আমাকে খুবই দুঃখ সহকারে বলতে হচ্ছে যে আমরা বাংলাদেশের সবাই জানি এখন এমন কেউ নেই যে এই ব্যাপারটা না জানে। গতকালকে বাংলাদেশে কি একটা অবস্থা হয়ে গেছে। ছুটির সময় আর কি। তো হচ্ছে গিয়ে বাচ্চারা বের হবে, এমন সময় হঠাৎ করে বিকট শব্দ হলো, আগুনের ফুলকি। তারপর হচ্ছে আপনার সবাই দিক বিদিকে ছুটাছুটি করতে পারলো। তোমরা সবাই জানো গাইস যে আমার এই চ্যানেলটা হচ্ছে আর তোমাদেরকে এন্টারটেইনমেন্ট করার জন্য আর প্লাস রিয়াকশন ভিডিও। তবে আজকে কোনো প্রকৃতির কোনো রিয়াকশন দিতে আসিনি আর তোমাদেরকে এন্টারটেইনমেন্টও করতে আসিনি। আজকে গতকালকে যে একটা মর্মান্তিক অবস্থা বাংলাদেশের ইতিহাসে, হয়তোবা এটা প্রথম। হয়তোবা তোমরা দেখতে পেয়েছো যে অনেকে মারা গেছে, অনেক মহামেরি হয়েছে, অনেক কিছু হয়েছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট আছে, কিন্তু এরকমের শিশুদের উপরে একটা দুর্ঘটনা আগে কখনো হয়নি। তো আজকে এই বিষয়ের উপরে আমার কিছু পার্সোনাল প্রশ্ন, যেটা আমি তোমাদের মাঝখানে তুলে ধরবো, আর সাথে সাথে ব্যক্তিগত কিছু মন্তব্য তোমাদের সামনে পেশ করব। তোমরা ভালো মতো জানো এই বাংলাদেশে এখন বর্তমানে কেউ নেই, যা হয়েছে এটা না জানে এমন কেউ নেই। কিন্তু কথা এখানে না, কথাটা হচ্ছে একবার যদি আমি কল্পনা করি, অবশ্য আমার কোনো আত্মীয় স্বজনের ভিতরে এরকম কিছু হয় নাই, বাট যদি একবার কল্পনা করি যে শিশুগুলো এখানে আহত হয়েছে, নিহতদের কথা তো বাদই দিলাম, যারা আহত হয়েছে, সকালবেলা যখন বাসা থেকে ঘুম থেকে উঠছে আর মা বাবা তাদেরকে রেডি করছে, হয়তো বা কেউ নিজের হাতে তাদের ড্রেস পরিয়ে দিয়েছে, নিজের হাতে কেউ তাদেরকে খাইয়ে দিয়েছে, এরপরে তাদের স্কুলে পাঠিয়েছে, তারা হয়তো বা এখন পর্যন্ত বিশ্বাস করতে পারছে না যে তাদের সন্তানদের এই অবস্থা কীভাবে হয়ে গেছে। না মানে শুনলে না গায়ে কাটা হেরা দিয়ে ওঠে। যেটা হয়ে গেছে সেটা তো আর বলে ফেরত আসবে না, তাই না? কিন্তু কথা এখানে না, কথা আরও একটা দিকে যায়, যেখানে আমি তোমাদের মাঝে একটা প্রশ্ন পেশ করতে যাচ্ছি, যেটা হচ্ছে একটা প্রশিক্ষণ বিমান, যেটা বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ, আমরা সবাই জানি। বাংলাদেশে অনেক খোলা জায়গা আছে, প্লাস বাংলাদেশে একমাত্র ম্যানগ্রোভ বন পর্যন্ত আছে, অনেক খোলা পরিবেশ আছে। তারপরও এত ঢাকা শহর, যেখানে কিনা মানুষের কোলাহল সবসময় থাকে, দূর দূরান্ত থেকে মানুষ ঢাকা শহর আসে তাদের জীবন পরিবর্তনের জন্য, যে এই যে প্রশিক্ষণ বিমানটা কেন শুধুমাত্র ঢাকা শহরের উপর থেকে যাওয়া হবে? এই যে প্রশিক্ষণ বিমান আছে, কেন তাদেরকে একটা খোলা পরিবেশে পাঠানো হয় না প্লেন শেখার জন্য? আশা করি ভবিষ্যতে এই জিনিসগুলোকে একটু দেখবেন আপনারা। আর যারা আহত হয়েছে তাদেরকে সরকারের সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়ার অনুরোধ রইল। কিন্তু এখানে আমার একটা ব্যক্তিগত প্রশ্ন থেকে যায়, যেটার হয়তো বা অনেক অ্যান্সার আপনাদের কাছে আছে, বাট আমি ধারণা করতে পারতেছি না যেটার অ্যান্সারটা কী হতে পারে। যেটা হচ্ছে একটা প্রশিক্ষণ বিমানে সবসময় দেখা যায় যে দুজন পাইলট থাকে, একজন প্রশিক্ষণ অলরেডি প্রাপ্ত আর একজন নতুন যে শিখবে। বাট কেন এই প্রশিক্ষণ বিমানে ওনাকে একা পাঠানো হয়েছে? আমার প্রশ্নটা থেকেই যায়। আমি এখন পর্যন্ত এটার কোনো অ্যান্সার খুঁজে পাইনি। হয়তো বা এটার অ্যান্সার আছে যে উনি প্রশিক্ষণ প্রাপ্ত, তাই উনি প্রশিক্ষণ প্রাপ্ত হলে কেন প্রশিক্ষণ বিমানে আবার প্রশিক্ষণ নিতেই উঠবেন? আমার এখানে একটা কনফিউজিং প্রশ্ন থেকেই যায়। আর সাধারণত অবশ্য আমাদের মাঝখান থেকে আরও একজন ট্যালেন্টেড মানুষ আবারও বিদায় নিয়েছেন, যার নাম হচ্ছেন তৌফিক ইসলাম। উনিও বাংলাদেশের একজন পাইলট ছিলেন। এই পর্যায়ে সাধারণত সবাই যেতে পারে না, আমরা তাকেও হারিয়েছি, যেটার জন্য আমরা কী বলবো, আমার ভাবার কিছু নাই ভাই। আমি এইটা দেখে আমি শোকাহত, বুঝতে পারবো না, যে আমি নিজেও এখন মতো মেনে নিতে পারতেছি না। কিন্তু আমরা সবাই জানি আজকে থেকে প্রায় এক বছর আগে 10ই মে প্রায় আড়াইটার দিকে আরও একজন এরকমেরই বীরশ্রেষ্ঠ পাইলট আসিম জওয়ান আমাদের মাঝখানে এরকমই একভাবে শহীদ হয়ে গিয়েছিলেন। কিন্তু তার বীরতা ছিল অন্যরকম। তিনি চাইলেই প্লেনটাকে ইজেক্ট করে নিজেকে বাঁচিয়ে নিয়ে প্লেনটাকে যে কোনো জায়গায় ফেলে দিতে পারতেন। আসলে কতটা কোইন্সিডেন্স হইলে এরকম জিনিস ঘটতে পারে? এই যে তৌফিক ইসলাম আছে এবং তার চেহারাটা প্রায় এক, আর তাকে দেখে তার কথা এই কেন আমার মনে পড়তেছে। আপনাদের মনে পড়তেছে কিনা জানি না, কিন্তু আমার মনে পড়তেছে তিনি ওই বিমানটাকে চাইলে পানিতে সোজা ছেড়ে দিতে পারতেন, কিন্তু যেন ওই বিমান ভুলবশত কোনো জাহাজ বা কোনো নৌকাকে
ক্ষতিগ্রস্ত না করে, তাই তিনি বিমানটাকে একদম সোজা পানির নিচে পাঠিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছেন। আর তারপরে তার এই কারণেই মৃত্যুটা ঘটে মেনলি, কারণ ইজেক্টের সময় প্লেনটা সোজা থাকা লাগে, বাট প্লেনটা ছিল খাড়া নিচের দিকে, যে কারণেই তিনি আজকে শহীদ হয়েছেন। তো কিন্তু তার কথাও আমাদের এই দুর্ঘটনার মাধ্যমে মনে পড়ে গেছে, বিশেষ করে আমার, হয়তো অনেকেরই মনে পড়েছে তার কথা। আর আপনাদের জানিয়ে দেই, এই যে তৌফিক ইসলাম আছেন, উনিও অনেক চেষ্টা করেছিলেন এই বিমানটাকে কন্ট্রোলে আনার, কিন্তু তিনি পারেননি, কারণ তিনি একজন প্রশিক্ষণে ছিলেন তিনি অলরেডি। তো আর তিনি একটা বিমানের পরিপক্ক পাইলট না, তার তো প্রশিক্ষণের প্রয়োজন, তার তো অলরেডি আরেকজন তার বিমানে থাকা উচিত ছিল যিনি তাকে হ্যান্ডেল করতে সাহায্য করবেন, এমন কিছু, তাই না? কিন্তু তাকে একা কিভাবে একটা প্রশিক্ষণ বিমানে পাঠানো হয়, এটা আমি এখন পর্যন্ত বুঝতে পারতেছি না। কিন্তু তিনিও চেষ্টা করেছিলেন এই বিমানটাকে একটা জনশূন্য স্থানে ফালানোর, বাট পারেনি। এটা কিছু করার নেই। যারা মনে করতেছেন এখানে তিনি চাইলে পারতেন অথবা করেননি, এমন কিছু না, তিনি চাইছেন। আপনি যদি তার জায়গায় থাকতেন তাহলে আপনি বুঝতেন হয়তোবা, আমি বুঝতাম, কারণ এদের মুখে বলা, বোঝা আর কাজে করাটা এক না। কিন্তু যারা যে শিশুগুলা, আমার ছোট ভাইরা বোনেরা, ছোট একদম ছোট, মানে ধারণারও বাইরে, তারা শিক্ষা গ্রহণ করতে বিদ্যালয়ের আশ্রয়ে ছিল, কিন্তু কি হয়ে গেল ভাবাও যায় না। কিন্তু এখন আরেকটা ব্যক্তিগত মন্তব্য দিব, যেটা হচ্ছে হয়তো বা এখন আপনারা অন্যরকম মনে করবেন, কিন্তু আমি তারপরও বলবো যে এটা কিছুই না। আজকে গতকালকের এই ঘটনার কারণে আমরা বাঙালিরা যতটা শোকাহত হয়েছি, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এটা নিয়ে পুরো আশ্চর্য হয়ে গেছে, ভেঙে পড়েছে। অনেকে তো একদম কি বলবো, আর বুঝতেই পারছে সবাই, কারণ এটা আমরা অলরেডি ফেস করছি, আমাদের নিজের সামনে, আমাদের চোখের সামনে ঘটেছে এটা। কিন্তু একবার কল্পনা করুন, এটা কি সত্যি সামান্য নয়, একটা অংশ মাত্র নয়। আমি কাদের কথা বলতেছি ফার্স্টে বোঝার চেষ্টা করুন। আমাদেরই কিছু ভাইদের কথা আমি বলতেছি। গাজা থাকা এরকমের হাজার হাজার শিশুরা টার্গেটেডভাবে মারা যাচ্ছে, টার্গেটেডভাবে তাদেরকে ইচ্ছা করে হত্যা করা হয়েছে। কিন্তু সেরকমভাবে তো আর নিজের মধ্যে নিজের একদম এইখানটা থেকে তো ফিল করিনি, একদম এইখান থেকে তো ফিল করাটা হয় নাই। কারণ কি, যেটা হচ্ছে আমরা নিজেদের সাথে যখন আমাদের হাত অথবা আমাদের কোনো শরীরের একটা অংশ কেটে যায়, তখন যে ব্যথাটা অনুভব করি আরেকজন কাটলে, কখনোই সেটা আমরা অনুভব করতে পারবো না। একবার কল্পনা করুন, কিছু শিশু মাঠে খেলতে বের হয়েছে, তাদের পেটে ছিল ক্ষুধা, কিন্তু তার মাঝেও তারা খেলতে বের হয়েছে, আর তাদেরকে টার্গেট করে পরিকল্পিতভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। এমন ঘটনা অহরহ আছে গাজায়। কিন্তু এটা তো ছিল একটা দুর্ঘটনা, তাহলে এটা সামান্য নয়। প্লাস এখানে তো একটা বিমান, যে পাইলট সেও মারা গেছে, একটা বিমান এখানে এসে কি বলবো ভাই, বলতে গেলেও আর কি মনে কষ্ট লাগে, বিধ্বস্ত হয়েছে। বাট ওখানে তো বিস্ফোরক মিসাইল নিক্ষেপ করা হতো প্রতিটি ঘরে ঘরে, হসপিটালে, স্কুলে, বাচ্চাদের উপর, বড়দের উপর, সবার উপরে ফালানো হয়েছে। একটা সামান্য বিমানে এতটা পরিমাণ আগুন ছড়াতে পারে। একবার ভাবুন, একটা মিসাইল যেটার ভিতরে অলরেডি বিস্ফোরক ভরা, ওইটার কতটা আগুন ছড়াতে পারে, ভাবাও যায় না, তাই না? আসুন সবাই মিলে তাদের জন্য দোয়া করি ওইসব শিশুদের জন্য যারা আজকে নিহত হয়েছে, দোয়া করি সেই সব শিশুদের জন্য যারা আজকে আহত, মৃত্যু সজ্জায় তরপাচ্ছে। আরে আপনি যদি যান একবার দেখবেন, ঢাকার কিছু হাসপাতালে ছোট ছোট শিশু, বড়দের কথা বাদ দিলাম, ছোট ছোট শিশু একদম গা গলে গেছে, চামড়া গলে গেছে, অনেকের হাড্ডি পর্যন্ত বের হয়ে গেছে। বলা যায় না ভাই, ভিডিওগুলো দেখছি তো, বলা যায় না, এগুলো বলার বাইরে। আর দোয়া করি চলেন তাদের জন্য যারা বেঁচে গেছে, তাদের জন্য দোয়া করি, কারণ কার জন্য কার কখন কি হয়ে যায় আল্লাহ তাআলা ভালো জানেন। আমরা সবাই মিলে দোয়া করি, সবাই সুস্থ থাকি, আল্লাহ তাআলা যেন এরকমের আর কখনো আমাদের উপরে একটা বিপদ আনে না। আল্লাহ তাআলা সবাইকে মাফ করুন, আমিন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।